গল্পের শুরুতেই আমরা লুফিকে মাটিতে পড়া অবস্থায় দেখতে পাই। এর কারণ হচ্ছে সে একটু মাত্র আগেই সমুদ্রের 4 ইম্পিয়ারের একজনের সঙ্গে ব্যাটল লড়েছিল, যার নাম ছিল কাইডো। কিন্তু তার ভাগ্য খারাপ হওয়ার কারণে খুবই বাজেভাবে সে হেরে গিয়েছে। তখনই একটি এনসাইন্ট ক্রিয়েচার যে কিনা লুফিদের পাশেই ছিল, সে তখন বলতে থাকে, মোমোন্সকে। হুম, জুনেসা, তুমি? আর তখন লুফির কাছ থেকে এক অদ্ভুত শব্দ আসতে থাকে, যেটা ছিল ট্রাম্প অফ লিবারেশনস। মোমোন্সকে, আমি এটা শুনতে পারছি, তাও আবার অনেক দিন পর। আর তখন লুফি সেখানে একটু একটু করে এখানে সতেজ হতে শুরু করে, যেখানে মনে হচ্ছিল যে লুফি এখনো মারাই যায়নি। কি হলো জোনেসা, অনেক দিন পর? তুমি কি শুনতে পাচ্ছ? আর কোন বিষয় বা কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তখন লুফির শরীর থেকে এখানে এক সাদা রঙের কিছু একটা বের হতে থাকে, যেটা সম্পূর্ণ লুফির শরীরকে ঘিরে ফেলে। আর তখন আমরা আবারও সেই এনসেন্ট ক্রিয়েচার জোনেসাকে দেখতে পাই। হে মোমোন্সকে, আমি এটা শুনতে পারছি। আমি শুনতে পারছি ড্রামস অফ লিবারেশন, যেটা আমি শুনেছিলাম 8 শতাব্দী আগে। তার মানে এটা শিওর, সে আবারও ফিরে এসেছে। জয় বয়, সে আবারও ফিরে এসেছে। তখন আমরা এখানে খুবই পাওয়ারফুল একটি এনার্জি অনুভব করতে পারি, যেটা লুফির শরীর থেকে চলে আসতেছিল। আর লুফি তখন সেখানে আস্তে আস্তে করে উঠে দাঁড়াতে থাকে। আর লুফি তখন নিজের অতীতগুলোকে এখানে মনে করতে থাকে যে তার সঙ্গে আসলে কি হয়েছিল। আমি মানকিদি লুফি, এটা আমি মাটিতে শুয়ে রয়েছি কেন? কি হয়েছিল আমার সঙ্গে? 1 মিনিট। ও হ্যাঁ, কাইডো আমাকে হারিয়ে দিয়েছিল, আমার এইমাত্র মনে পড়লো। কিন্তু এইবার একটু ব্যতিক্রমী হবে। চলো শুরু করা যাক। আর আমাদের লুফি এখানে খুবই স্ট্রং একটি হাকি এনার্জি রিলিজ করতে থাকে। আর গাইস, এখানে আমরা আজকের এই সিনটুকু শেষ করে দিচ্ছি। এই গাইস, আমি মেহেদী হাসান এবং আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ান পিস একদম শুরু থেকে। আর এটা ছিল আমাদের ওয়ান পিস অ্যানিমেরই একটি সিন, যেটা আপনারা সামনে গিয়ে দেখতে পারবেন। আর আমাদের ওয়ান পিস অ্যানিমেটা আমরা একদম প্রথম থেকে চলুন শুরু করি, যেখানে আমরা জানতে পারবো লুফির সম্পূর্ণ জীবন কাহিনী। এপিসোডের শুরুতে আমরা 20 বছর আগের সিন দেখতে পাই, যেখানে পাইরেটসদের রাজা গোল্ডি রোজারকে নিয়ে যাওয়া হচ্ছিল এক্সিকিউশন করার জন্য। আর এখানে আমরা তার ক্রিউমেটদেরকে কান্না করা অবস্থায় দেখতে পাই, কিন্তু তার সকল ক্রিউমেটসরা সেখানে আত্মগোপনেই রেখেছিল তাদের পরিচয়। আর তখন গোল্ড রোজারকে যখন মেরে ফেলা হবে, তখনই সেখানে এক্সিকিউশন স্পটের নিচে থেকে কেউ একজন বলতে থাকে, হেই পাইরেটস কিং গোল্ড রোজার, তুমি তো পাইরেটস থাকাকালীন অনেক কিছু পেয়েছিলে তাই না? যেমন ট্রেজার অথবা অনেক গুপ্তধন, যেটাকে আমরা বলতে পারি। এগুলো তুমি কোথায় লুকিয়ে রেখেছো? আমাদেরকে বলো, আমরা এগুলো নিয়ে নেই, কারণ তুমি তো মারা পড়বে। আর তখন গোল্ড রোজার বলতে থাকে, আমার সারা জীবনের জমানো সকল গুপ্তধন আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি, যেটাকে তোমরা বলতে পারো ওয়ান পিস, এবং সেটা আমি লুকিয়ে রেখেছি এই পৃথিবীর কোনো এক প্রান্তে। যাও গিয়ে খুঁজে নাও, যে এটা খুঁজে নেবে এটা সম্পূর্ণ তার। এবং এটা বলার সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলা হয়, এবং সকল পাইরেটসরা তার যে খাজানা ছিল ওয়ান পিস সেটা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবং এরই সঙ্গে শুরু হয় পাইরেটসদের এক স্বর্ণযুগ। এরপর আমরা 20 বছর পরবর্তী সিন আমাদের বর্তমানে সিন দেখতে পাই, যেখানে একটি প্যাসেঞ্জার শিপে সমুদ্র থেকে পাওয়া একটি ব্যারেল তোলা হচ্ছিল। তখনই সেখানে পাইরেটসরা হামলা করে দেয়। পাইরেটসরা আমাদের উপরে হামলা করে দিয়েছে, কিছু একটা করো সবাই। আর সবাই সেখান থেকে পালাতে থাকে। আমরা পাইরেটস টিমের ক্যাপ্টেনকে দেখতে পাই, যে কিনা একটা ছেলেকে বলতেছিল, তো কবি, এই দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর মহিলাটা আসলে কে? জি লেডি এলবিদা, আপনি স্যার কি হবে? এবং তারপর এখানে আরও একটি ক্যানন বলে সে প্যাসেঞ্জার শিপে এখানে লাগে, যার কারণে যে ব্যারেলটা তোলা হচ্ছিল সেটা ওই শিপের বেসমেন্টে চলে যায়, এবং পাইরেটসরা সকল প্যাসেঞ্জারকে এখানে বন্দি বানিয়ে ফেলে। তারপর সকল পাইরেটসরা এখানে প্যাসেঞ্জারদেরকে বলতে থাকে যে, আমরা একটু দেরি করবো না যদি তোমরা এখানে চালাকি করার চেষ্টা করো। চুপচাপ যা আছে তোমাদের কাছে সবকিছু আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাদেরকে ছেড়ে দিব। আর যদি চালাকি করার চেষ্টা করো, তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। তখনই আমরা কমলা চুলওয়ালা একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা এখানে পাশে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল, এবং এখানে সে ওই প্যাসেঞ্জার শিপে চলে আসে। তখন একজন পাইরেটস বলতে থাকে, আবে তুমি কে? তোমাকে তো আমি কখনো এই জাহাজে দেখি নাই। আর তখন নামি তাকে একটি লাথি মারে, এবং এখানে জাহাজের ভিতরে প্রবেশ করে। কবি এই দিকে ওই ব্যারেলটা লেডি এলভিডোর কাছে নিয়ে যাচ্ছিল। তখনই একটা পাইরেটস এখানে চলে আসে আর বলতে থাকে, ওই বাচ্চা, এই ব্যারেলটা আমার কাছে রাখো এবং তুমি যাও এলভিডোর কাছে, এই ব্যারেল আমার। আর কবি তখন তাকে দিতে রাজি হয় না। সে তখন ব্যারেলের যখন একটি পাঁচ মারতেই যাবে, তখন সেই ব্যারেলের মধ্যে থেকে আমাদের লুফি বেরিয়ে আসে। অনেক দিন পর ব্যারেল থেকে বের হলাম, কিন্তু এখানে হচ্ছেটা কি? আবে ও এখানে বের হলো কেন? ওই বাচ্চা, তোর কারণে আমাদের বস বেহুশ হয়ে গেছে। লুফি বলতে থাকে, ও আচ্ছা, তো এই ব্যাপার।
এটা আমার কোনো যায় আসে না। আর তখন ওই বাকি দুজনও আমাদের লুফির সঙ্গে এখানে লড়াই করতে থাকে। বাট লুফির সঙ্গে কি আর তাদের এখানে তুলনা করা যায়? তারা এখানে খুবই সহজে ওই তাদের বসকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। লুফি এখানে খাবার খেতে থাকে আর বলতে থাকে, ওই বাচ্চা এখানে কী সব হচ্ছে, আর এই জাহাজে এই সকল পাইরেটসটা কীভাবে? তুমি কি পাইরেটস কবি? কবি বলতে থাকে, না না, আসলে আমি নেভি হতে চাই, কিন্তু লেডি এলবিডো আমাকে জোর জবরদস্তি করে তাদের পাইরেটস ক্রিউতে শামিল করে রেখেছে। আমি চাইলেও পালাতে পারি না। লুফি বলে, ও আচ্ছা এই ব্যাপার, এত বেশি ভয় পায় কেন তুমি? আচ্ছা, তাহলে আপনি কি হতে চান? ও আমি হতে চাই পাইরেটসদের রাজা। কি? ওটার জন্য তো ওয়ান পিস খুঁজতে হয়। তুমি ওয়ান পিস খুঁজবে কিভাবে? আর তখন সেখানে লেডি এলবিডো চলে আসে। ওই কবি, বল বল, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা কে? জি লেডি এলবিডা, আপনিই তো। এই কবি, এই মোটা মহিলা ব্যাপারে কথা বলতেছিল নাকি? সবাই বলে হ্যাঁ। এই ভাই সাব, লুফি তো এখন শেষ। লুফি কবিকে নিয়ে জাহাজে উপরে চলে আসে। তখন এক এক করে সকল পাইরেটদেরকে লুফি নিজের একটি স্পেশাল পাওয়ার ব্যবহার করে হারিয়ে দেয়। লুফি নিজের শরীরকে এখানে রাবারের মতো ব্যবহার করতে পারত। আর তখন কবি এটা দেখে অবাক হয়। লেডি এলবিডো বলতে থাকে, ওই বাচ্চে তুমি কি এখানে কোনো প্রকার ডেভিল ফুড খেয়েছো কিনা, সত্যি করে বলবে? লুফি বলতে থাকে, হ্যাঁ গাম ফুড, ওটা আমি খেয়েছিলাম। এদিকে আমরা দেখতে পাই ওই কমলা চুলওয়ালা মেয়েটা ওই জাহাজের সকল ট্রেজার নিয়ে পালিয়ে যাচ্ছিল। আর তখন কবি বলতে থাকে, এটাই সুযোগ আমার এখানে সাহস দেখানোর। কবি বলতে থাকে, ওই কি মহিলা, তোমার মতো মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি কাউরে। আর এখানে লেডি এলবিডো রেগে যায় এবং তার উপরে হামলা করতে চলে আসে। লুফি কবিকে বাঁচিয়ে একটি ছোট্ট এখানে নৌকা নিয়ে সে জাহাজ থেকে পালিয়ে যায়। তো চলো আমরা এখন পাইরেট হান্টারের কাছে যাব। না মানে পাইরেটস হান্টার? সে তো পাইরেটস হান্টার জোরো, এবং সে তো প্রচন্ড একজন ভয়ঙ্কর মানুষ। তাকে তো নেভিরা এখন আটকে রেখেছে। তুমি কি শিওর আমরা এখন সেখানে যাচ্ছি? আরে হ্যাঁ চলো, আমাকে নিজে ক্রিউ মেম্বারও তো খুঁজে বের করতে হবে তো নাকি? আর তারা একটি আইল্যান্ডে চলে আসে এবং সেখানে পাইরেটস হান্টার জোরোকে আটকে রাখা হয়েছিল এবং লুফি এবং কবি ফাইনালি ওই জায়গায় চলে যায় যেখানে জোরোকে বন্দি করে রাখা হয়েছে। লুফি কবিকে বলতে থাকে, তো আমরা কি করব, তার হাত পা কি এখানে খুলে দিব নাকি? কবি বলতে থাকে, আরে তোর কি এখানে মরার শখ হয়েছে নাকি? ও ডাইরেক্ট এখানে হাত পাগুলোর সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে। তখন একটি ছোট্ট বাচ্চা কিছু রাইস বল নিয়ে জোরোর কাছে চলে যায়। জোরো সেগুলো খাওয়ার জন্য রাজি হয় না। তখনই সেখানে একজন ছেলে দুজন নেভির সঙ্গে চলে আসে। সে বলতে থাকে, ওই তার থেকে রাইস বলটা সরাও, তাকে রাইস বল দিতে হবে না। আমি হলাম ক্যাপ্টেন মর্গানের ছেলে এবং খুবই শীঘ্রই তোমার এখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন সে ওই নেভি সোলজার্সকে বলে, এই বাচ্চা মেয়েটাকে ছুড়ে ফেলে দাও। তখন সেই ছেলেটা এখানে করতে রাজি হয় না, কিন্তু তার জোরজবরদস্তির কারণে সে এমনটা করে ফেলে এবং লুফি সেই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। এবং তারপর লুফি জোরোর কাছে চলে যায় এবং জোরোকে বলতে থাকে, তুমি কি আমার কিউতে সামিল হবে? জোরো বলতে থাকে, নিচে যে রাইস বলটা পড়ে রয়েছে ওটা আমাকে দাও, কারণ সেই মেয়েটা খুবই আশা করে এটা নিয়ে এসেছে। লুফি বুঝতে পারে যে জোরো এখানে মোটেও এতটা খারাপ নয় যেমনটা সে শুনেছে এবং সে ওই মেয়েটাকে বলতে থাকে যে জোরো তার বানানো রাইস বল খেতে রাজি হয়েছে এবং সে খেয়েও ফেলেছে। যে ছোট্ট মেয়েটা সকল স্টোরি লাইন বলতে থাকে যে কিভাবে জোরোকে এখানে বন্দি করা হয়েছিল। আসলে সেই ছোট্ট মেয়েটিকে যখন এই মর্গানের ছেলেটা এখানে পেরেশান করতেছিল তখনই আমাদের জোরো সেই মেয়েটির পাশ নিয়ে এখানে তার সঙ্গে এখানে কথা বলতে থাকে। মেয়েটির সঙ্গে কথা কাটাকাটি হয় এবং জোরোকে এখানে বন্দি বানিয়ে ফেলা হয় এবং জোরো এখানে নিজের অতীত এখানে মনে করতে থাকে যেখানে একটি নীল চুলওয়ালা একটি মেয়ের সঙ্গে সে ব্যাটেল লড়ছিল এবং জোরো সেখানে বারবার হেরে যায়। জোরো তখন বলতে থাকে, আমি কোনোদিন হারতে পারি না এবং এখানে আমি এইভাবে কখনো হারতে পারি না। লুফি বলে, হ্যাঁ তুমি এখানে হারতে পারো না, কারণ আমি এখানে অলরেডি সিলেক্ট করে ফেলেছি, তুমি হবে আমার ক্রু মেম্বার। জোরো বলে, তুমি এটা সিলেক্ট করার কে? লুফি বলে, সমস্যা নাই, আমি যদি তোমার সোয়ার্ডগুলো তোমাকে দিতে পারি তাহলে অবশ্যই তুমি আমার ক্রুতে চলে আসবে, ওকে? জোরো বলে, ঠিক আছে, ডান। আর লুফি তখন জোরো সোয়ার্ডস আনার জন্য যায়। সে প্রথমে ভুল ডাইরেকশনে গেলেও পরবর্তীতে সঠিক ডাইরেকশনে যেতে থাকে। এদিকে আমরা ক্যাপ্টেন মর্গানকে দেখতে পাই, সেখানে খুবই বড় একটি ক্যাপ্টেন মর্গানের স্ট্যাচুকে উঠানো হচ্ছিল। তখনই ক্যাপ্টেন মর্গানের ছেলে বলতে থাকে, ড্যাড একটি ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে এখানে পেরেশান করতেছিল, আমি এখানে তার যে পক্ষ নিচ্ছিল তাকে বন্দি করে রেখেছি। ক্যাপ্টেন মর্গান বলতে থাকে, তুমি কি এখন ওই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলো নাই? তাহলে তুমি কিভাবে আমার ছেলে হতে পারো? তাড়াতাড়ি যাও এবং সেই বাচ্চা মেয়েটিকে মেরে ফেলো, এটা যেন কোনো প্রকার দেরি না হয় আমি তোমাকে মেরে ফেলবো। আর তখনই লুফিও সেম প্লেসে চলে যায় জোরো সোয়ার্ড খোঁজার জন্য এবং সে যখন উপরে উড়ন্ত অবস্থায় যায় তখন নেভি ভালে বলতে থাকে, আরে ভাই কে এটা, আর এমনি উঠতেছে কিভাবে? আর লুফির কারণে ক্যাপ্টেন মর্গানের স্ট্যাচুর এক পা সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং লুফি বলতে থাকে, আরে 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 সরি, আমি এখানে খেয়াল করি নাই। ক্যাপ্টেন মর্গান রাগে বলতে থাকে, মাইরা ফেলো ওরে। আর তখন সে ক্যাপ্টেন মর্গানের ছেলেকে নিয়ে বলতে থাকে, আরে জোরো সোয়ার্ডস কোথায়, তোর তো জানা আছে তাই না, চল আমার সঙ্গে। এবং মর্গানের ছেলেকে এখান থেকে নিয়ে চলে যায়। কবি জোরোকে ছাড়ানোর চেষ্টা করে, তখনই সেখানে ক্যাপ্টেন মর্গান তার সম্পূর্ণ ফোর্স নিয়ে জোরোকে মারার জন্য পৌঁছে যায়। আর তখন তার উপর যখন গুলি চালানো হয় তখন আমরা দেখতে পাই লুফি এর আগেই আমাদের জোরোর সোয়ার্ডস নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সকল বুলেটগুলো আমাদের লুফির শরীরে লাগার পরবর্তীতেও লুফির কিছুই হয় না, কারণ আমরা জানি লুফি একটি ডেভিল ফুড খেয়েছে এবং যেটা কাজই হচ্ছে তাকে রবার বানিয়ে ফেলা এবং রবার হওয়ার কারণে এই বুলেটগুলো সে রিফ্লেক্ট করে দেয় এবং জোরোকে তার সোয়ার্ড দিয়ে দেয়। মেরে ফেলো তাদের সবাইকে, একজনকে এখান থেকে বাঁচতে দিও না।
লুফি তখন এখানে জোরো রশিগুলো খুলতে থাকে, আর তখন নেভির একজন লোক তাদের দিকে এগিয়ে আসতে থাকে। জোরো তখন বলতে থাকে, আবে ওই তাড়াতাড়ি কর, নাহলে তো আমাদেরকে মেরে ফেলবে এখানেই। আর তখন আমাদের জোরো রশিটিকে খুলে ফেলা হয় এবং জোরো একাই তাদের সবাইকে আটকিয়ে ফেলে। তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে মুভ করে তাহলে তখনই আমি তাকে মেরে ফেলবো। তখন কেউ আর সেখান থেকে মুভ করে না। তখন আমাদের লুফিকে বলতে থাকে, লুফি তোমার স্বপ্ন হচ্ছে পাইরেটসদের রাজা হওয়া, তাই না? এমনই আমার একটি স্বপ্ন আছে, এটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সোর্সম্যান হওয়া। চলো স্বপ্নকে একসঙ্গে পূরণ করা যাক। লুফি তখন জোরোকে নিচে ঝোঁকার জন্য বলে এবং তার পাকে লম্বা করে সকলকে হারিয়ে দেয়। ক্যাপ্টেন মর্গান অবাক হয়, কারণ লুফির এবং জোরোর এখানে কম্বিনেশন ফাইট দেখে। ক্যাপ্টেন মর্গান বলে, আমি আজকে একজনকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না। এবং ক্যাপ্টেন মর্গানের ওই হাতিয়ারের উপরে লুফি হামলা করে, কিন্তু এতে ক্যাপ্টেন মর্গানের কিছুই হয় না। তখন লুফি সেখানে জাম্প করে ক্যাপ্টেন মর্গানের হামলা থেকে বেঁচে যায়। সকল নেভি পালে সেখানে প্রচন্ড শক ছিল। আর তখন আমাদের লুফি এবং জোরোর এই অবস্থা দেখে সেখানে ক্যাপ্টেন মর্গানের ছেলে চলে আসে এবং কবির উপরে একটি গান পয়েন্ট করার মাধ্যমে সে বলতে থাকে, কেউ যদি বিন্দু পরিমাণ এখানে মুভ করো, আমি কবিকে মেরে ফেলবো। লুফি বলে, মেরে ফেলো, সমস্যা নেই, কারণ কবি এখন আর এগুলো থেকে ভয় পায় না। কবিও সেই সেম কথা বলতে থাকে। লুফি তখন এই কবিকে যখন বাঁচাতে চলেই যাবে, তখনই তার পিছনে ক্যাপ্টেন মর্গান চলে আসে এবং তখন লুফিকে বাঁচানোর জন্য জোরো নিজের থ্রি সোর্স স্টাইল ইউজ করে তাকে সেখানে হারিয়ে দেয়। এরই সঙ্গে আমরা দেখতে পাই যে নেভিওয়ালারা এখানে দুঃখিত না হয়ে উল্টা খুশি হইতাছে। এর কারণ হচ্ছে ক্যাপ্টেন মর্গান এখানে জবরদস্তি তাদেরকে নিজের আন্ডারে রেখে দিয়েছিল। লড়াই শেষে সবাই একসঙ্গে বসেছিল, আর তখনই ওই সকল নেভি সোলজার্স এসে বলতে থাকে, আমরা শুনেছি আপনারা পাইরেটস, আর যেহেতু আমরা নেভি, সো আপনারা আমাদেরকে এখানে ওই মর্গানের কাছ থেকে মুক্ত করলেও কিন্তু আমরা আপনাদেরকে এখানে থাকতে দিতে পারি না, জাস্ট এসকেপ করার জন্য সহযোগিতা করতে পারি। তো আপনারা প্লিজ তাড়াতাড়ি এখান থেকে চলে যান। লুফি বলতে থাকে, ঠিক আছে, এবং কবিকে গুড বাই জানিয়ে এখান থেকে চলে যায়। কবি ওই নেভির লোকটাকে বলতে থাকে, আমি একজন নেভি হতে চাই, আপনারা কি আমাকে নিতে পারবেন? ওই নেভি সোলজার্স বলতে থাকে, একজন নেভি হওয়া মোটেও সহজ নয় এবং তোমাকে আজকে থেকে বিপদের সম্মুখীন হতে হবে। এই কথা শুনে কবি বুঝতে পারে তাকে নেভিতে নিয়ে নেওয়া হয়েছে। এদিকে লুফি এবং জোরো ওই শহরটি ছেড়ে চলে যায় এবং যাওয়ার সময় সকল নেভি এবং কবি তাদেরকে এখানে রেসপেক্ট জানাতে থাকে। আর এটাই প্রথমবার ছিল যখন মেরিনরা পাইরেটসদেরকে সম্মান জানাচ্ছে, আর লুফি এবং জোরো সেখান থেকে সরে যায় এবং লুফি বলতে থাকে, আমি একদিন একজন মহান পাইরেটস কিং হব। এবং আমরা এদিকে কিছু লোকদেরকে দেখতে পাই যারা একটি খাজানা নিয়ে গবেষণা করতেছিল। ওই চলো ক্যাপ্টেন বাগির কাছে এটা নিয়ে যাই, সে তো খুশি হয়ে যাবে। তখন আমরা সেই সেম অরেঞ্জ চুলওয়ালা মেয়েটাকে দেখতে পাই। সে তখন তাদেরকে বলতে থাকে, প্লিজ আমাকে খাবার দিন এবং কিছু প্রকার পানি দিন, এর বদলতে আমার জাহাজে যা যা আছে সব নিয়ে যান। এবং তারা দেখতে পায় যে তার শিপে কিছুই ছিল না, উল্টো নামি নামের ওই মেয়েটা তাদের এখানে জাহাজ নিয়ে পালিয়ে যায়। সরি গাইস, এখানে নৌকা হবে, আমি জাহাজ বলে ফেলেছি। এদিকে আমার লুফির একটি পাস দেখতে পাই। আসলে লুফির মাথার উপরে ক্যাপটা কিভাবে আসলো? লুফি যখন ছোট ছিল তখন সে এবং শ্যাংস একটি বাড়ি বসেছিল, তখন একজন লোক এসে এখানে তার মজা করাতে থাকে। শুধু এখানেই নয়, শ্যাং যখন হাসতে থাকে তখন সেই পাইরেটসটা শ্যাংকের হাত থেকে একটি বোতল নিয়ে সেটাকে ভেঙে ফেলে এবং নিজের দাপট দেখিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। লুফি সেখানে প্রচন্ড পরিমাণে রেগে যায়, আরে ভাই তোমরা কিছু বলতেছো না কেন, কিছু তো করো। কিন্তু শ্যাং সেখানে হাসতে থাকে, তারই সঙ্গে সেখানে থাকা সকল পাইরেটসটাও সেখানে হাসতে থাকে। লুফি বলে, তোমরা নিজেদেরকে পাইরেটস বলো তাই না, আর তোমরা তাদেরকে কিছুই করতে পারলে না। শ্যাং বলতে থাকে, আরে সব ব্যাপারে এখানে রাগান্বিত হওয়ার কিছু নেই। লুফি তখন পাশে একটি ফল দেখতে পায় এবং সেটাকে না বলে খেয়ে ফেলে। ওই ফলটা কি তুই খেয়ে ফেলতেছ নাকি? আরে ভাইটা কি করতেছ, তাড়াতাড়ি এটা মুখ থেকে ফেল। কিন্তু লুফি সেটা সম্পূর্ণ খেয়ে ফেলে। আরে এখন তো তুই আর জীবনও সুইমিং করতে পারবি না, এটা ছিল ডেভিল ফ্রুট এবং এটা যে খাবে তার শরীর সম্পূর্ণ রবার হয়ে যাবে। এবং আমরা এমনটাই দেখতে পাই, লুফির শরীর রবার হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই লুফি ওই পাইরেটসের কাছে গিয়ে বলতে থাকে, তোমাদেরকে শ্যাংসের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু লুফিকে উল্টা এখানে বুলি করা হয়। তখনই সেখানে আমাদের শ্যাংস সকল ক্রিউ মেম্বাররা চলে যায়। মেয়র সাবজি, আপনি পিছনে চলে যান, আমরা ব্যাপারটা দেখছি। এবং এরই সঙ্গে তখন ওই লোকটি একজন মেম্বার আমাদের শ্যাংকের দিকে তার গান পয়েন্ট এখানে লক্ষ্য করে। তখনই শ্যাংকের ক্রিউর আরেকজন মেম্বার এসে সেই লোকটিকে সেখানে টপকিয়ে দেয় এবং এরই সঙ্গে তাদের সঙ্গে ব্যাটেল শুরু হয়। তখন শ্যাংসের ক্রুর যে ভাইস ক্যাপ্টেন ছিল সে একাই তাদের সবাইকে পিস্তলের মাধ্যমে উড়িয়ে ফেলে। আর তখন এটা দেখে তাদের যে লিডার ছিল সে লুফিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন সে লুফিকে নিয়ে নদীতে ফেলে দেয়। আর লুফি যেহেতু একটা টেবিল ফুড খেয়েছে তখন লুফি কখনো সাঁতার কাটতে পারবে না এবং এখানে আমরা এমনটাই দেখতে পাই। আর তখন সেই লোকটার পিছন থেকে একটি সি মনস্টার এসে সেই লোকটিকে খেয়ে ফেলে। আর তখন সেটা লুফিকে খাওয়ার আগে গিয়ে শ্যাং সেখানে চলে আসে। আমরা দেখতে পাই শ্যাং এখানে একটি অদ্ভুত শক্তি ব্যবহার করে সেই মনস্টারটিকে তাড়িয়ে দেয়। আর আমরা এই পাওয়ারটা সম্পর্কে পরবর্তীতে জানতে পারবো, কিন্তু এর পরিণামে শ্যাংসকে নিজের হাত হারাতে হয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাই শ্যাংসের ফাইনালি গুড বাই বলার সময় এসেছে, কারণ সে যেহেতু পাইরেট সে একটি আইল্যান্ডে সারাক্ষণ থাকতে পারবে না। এবং লুফির কাছে সে নিজের স্ট্র হেডটা দিয়ে দেয়, বলতে থাকে, আমি অবশ্যই একদিন এখানে সিউরিটি দিচ্ছি, তুমি একদিন খুবই বড় পাইরেটস কিং হবে লুফি। আর লুফিরও স্বপ্ন এখানে পাইরেটস কিং হওয়া। এবং এরই সঙ্গে শ্যাংস লুফিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়।
আর তারপর আমাদের ফ্ল্যাশব্যাকটা শেষ হয়ে যায়। আমরা প্রেজেন্ট টাইমে লুফিকে দেখি জোরো বলতে থাকে, আবে ওই এই স্ট্র হেডটার লগে এইসব কি করতেছো অনেকক্ষণ ধরে। আর তখন আমাদের লুফি স্ট্র হেডটি পরে নেয় এবং তাদের খাবারের যোগান করার জন্য আকাশে থাকা একটি পাখির দিকে লুফি ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেটা কোনো নর্মাল পাখি ছিল না, সেটা ছিল একটি মনস্টার বার্ড এবং লুফিকে মাথার মধ্যে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আবে ওই এভাবে যেতে কেই বা বলছে, এখন আমাকে আবার ওকে বাঁচাতে হবে। তখনই জোরোর সামনে ওই 3জন পাইরেটস চলে আসে, যারা কি কমলা চুলওয়ালা মেয়েটা খাজানা রেখে তাদেরকে নদীতে ফেলে দিয়েছিল। ওই বাঁচাও আমাদেরকে। জোরো তাদেরকে বোটে নিয়ে নেয়। ক্যাপ্টেন বাগির লোকেরা বলতে থাকে, আমরা হলাম ক্যাপ্টেন বাগির লোক, তাড়াতাড়ি এই ছোট্ট নৌকাটিকে আমাদের হাওয়ালে করে দাও। এবং তারা যখন দেখতে পায় এটা আসলে জোরো, আরে আরে আরে, আমরা তো এখানে মজা করতেছিলাম, আমরা আপনার জন্য এখানে সহযোগিতা করার জন্য উঠেছি, কিন্তু আপনি কি ক্যাপ্টেন বাগিকে চেনেন না আসলে জোরো? আর তখন আমাদের জোরো বলতে থাকে, ক্যাপ্টেন বাগি ওইটা আসলে কে? এদিকে আমরা ক্যাপ্টেন বাগিকে দেখতে পাই, যে কিনা লুফিকে ওই পাখিতে থাকা অবস্থায় দেখে ফেলে। তখন একজন লোক বলতে থাকে, ক্যাপ্টেন বাকি আমরা এটা কি করতে পারি? তাড়াতাড়ি টোপ দিয়ে এটাকে উড়িয়ে ফেলো, একটু দেরি করবে না। তখন এখানে টোপ চালানো হয়। আমরা দেখতে পাই লুফি রবারের ছিল, যার কারণে তার এখানে কিচ্ছু হয় না। নিচে পড়ার সঙ্গে সঙ্গে নামি নামের ওই মেয়েটা বলতে থাকে, জি বস আপনার কথা মতো আমি ম্যাপটি চুরি করে ফেলেছি। আর লুফি এখানে কিছুই জানে না, আসলে এটা একটা ট্রিক ছিল এবং সেই মেয়েটি লুফিকে এই পাইরেটসদের মাঝে আটকে দিয়ে সেখান থেকে চলে যায়। এবং তারা বলতে থাকে, তো তুমি হলা এই মেয়েটির বস তাই না, তাড়াতাড়ি ওই ম্যাপটা আমাদেরকে দাও। এবং লুফি স্ট্র হেডের উপর হামলা করে দেয় এবং লুফি এতে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তাদের 3জনকে সেখানে হারিয়ে দেয়। আর তখন লুফির ফাইটিং স্কিল দেখে নামি নামের ওই মেয়েটা বলতে থাকে, তুমি তো এখানে প্রচন্ড শক্তিশালী, আমি হলাম নামি এবং আমিও একজন পাইরেট তোমার মতো, এক কাজ করো তোমার ক্রুটা আমাকে নিয়ে নাও। লুফি বলতে থাকে, আরে এইসব ক্রুমো বাদ দাও, আমরা এখানে খিদা লাগছে, কিছুটা এখানে খেতে হবে তাড়াতাড়ি। আর তখন আমাদের নামি তাকে বলতে থাকে, চলো তোমাকে একটি খাবারের দোকানে নিয়ে যায়। এদিকে ক্যাপ্টেন বাকি লোকেরা বলতে থাকে, বাকি সামা আমাদের কাছ থেকে ম্যাপটি চুরি করে নেওয়া হয়েছে আর ওই মেয়েটাই চুরি করেছে। বাকি বলে কি? ওই মেয়েটিকে তাড়াতাড়ি ধরে ফেলো। এতক্ষণ একজন লোক মানে বাঘির একজন লোক বাঘির যে নাক ছিল সেটা মজা করাতে থাকে, যে বাঘির নাক দেখতে গোল গোল এবং অনেকটাই জোকারের মতো। আর তখন সবাই বলতে থাকে, ভাই সাপ ওই তো এখন শেষ। আর তখন আমাদের ক্যাপ্টেন বাঘি নিজের হাত ব্যবহার না করে সেই লোকটিকে উপরে তুলে ফেলে এবং তাকে এখানে ক্ষমা চাওয়ার জন্য বলে। লোকটি তার কাছে নিজের প্রাণ ভিক্ষা চায় এবং তারই সঙ্গে বাঘি তাকে ক্ষমাও করে দেয়। আর গাইজ এখানেই আমাদের আজকের ভিডিওটি শেষ হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না। আর এই ভিডিওর কয় নাম্বার লাইকটা আপনারা সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, ঠিক আছে গাইজ? আর পরবর্তী পার্টটা এই ভিডিওর সাপোর্টের উপরে নির্ভর করবে, যত বেশি সাপোর্ট এত আগে ভিডিও আসবে। তো গাইজ সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আবারও গুড বাই।